হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে এইসি বাংলা মহেশ গল্প যে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেই গল্পের একদম সর্বশেষ পার্ট বা 3 নম্বর পার্ট নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আমি আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে এখানে আছে এনইপি সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টারের এইসি বেঙ্গলি। ওকে, এটা কিন্তু অনেকেরই কম্পালসারি বেঙ্গলিটা রয়েছে, সবাই প্রায় পড়ছে। ফোর্থ সেমিস্টারে ম্যাক্সিমামেরই এইসি বেঙ্গলিটা কম্পালসারি রয়েছে, কিন্তু যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তাদের ক্ষেত্রেও ম্যাক্সিমামেরই কিন্তু এইসি বেঙ্গলিটা রয়েছে এবং তোমাদের সিলেবাসে মহেশ গল্পটা রয়েছে, যার জন্য আমি সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টার কিন্তু প্রায় সিলেবাস এক দেখে একই সাথে ক্লাসটা আলোচনা করছি। তো তোমরা জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মহেশ ছোট গল্প খুব দুর্দান্ত একটা গল্প। আমি পার্ট 1 পার্ট 2 আলোচনা করেছি, তোমাদের প্লে লিস্ট অলরেডি করে দেওয়া আছে। তোমরা যারা প্রথমের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে তারপর পার্ট 3টা অবশ্যই দেখবে, আর যারা পার্ট 1 2 দেখেছো তাদের তো কোনো ব্যাপারই না, পার্ট 3টা অলরেডি আমরা শুরু করব। তো স্টুডেন্টস, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, নোটসপত্র নেবে, ক্লাসেস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। চলো শুরু করছি তোমাদের মহেশ গল্প যেটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। আজকে পার্ট 3 সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হবে। হ্যাঁ, পার্ট 3তে আমাদের কি কি রয়েছে মহেশ গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেটা একটু জেনে নেব। আমি স্ক্রল করে একটু উপরে উঠিয়ে দিচ্ছি বিষয়টা, তোমাদের সুবিধা হবে। পুরো পার্টটাই কিন্তু একটু ধৈর্য ধরো, আমি পার্ট 3টা নিয়ে আসি আগে। পার্ট 2টা এখান থেকে শুরু হলো, পার্ট 2 অলরেডি আমাদের লাস্ট ক্লাসে হয়ে গেছে। এবার আমরা শুরু করব আজকে পার্ট 3। শুরু হয়ে গেছে পার্ট 3। ওকে, একটু বড় করে জুম করে দিচ্ছি। দেখো পার্ট 3তে কি বলছে, একটু ক্লাসটা একটু ধৈর্য ধরে করবে, আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো ছোট গল্প মানেই একটু বুঝতে হবে বিষয়গুলো, একটু ধৈর্য ধরে শুনতে হবে। যাদের আমাদের পড়তে ইচ্ছে করে না তাদেরকে পড়তে হবে। বছরের প্রথম দিন থেকে তোমরা যদি খুব ভালোভাবে পড়ো তাহলে একদম শেষের দিন তোমাদের কিন্তু যে ব্যাক পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো স্টুডেন্ট চলো শুরু করছি। কি বলছে 3 নম্বর পার্টে, বলছে জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল, রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখের আত্মপ্রকাশ করিয়াছিল, সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করাই যায় না। কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই, কখনো এ রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে, আবার কোনোদিন এ আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে। আজ একথা ভাবিতেও যেন ভয় হয়, মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই, সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে যে জ্যৈষ্ঠ মাস, বৈশাখ পার হয়ে জ্যৈষ্ঠ শেষ হয়ে আসলো কিন্তু তবুও বৃষ্টির ছিটে ফোঁটা নেই এবং আকাশ থেকে মনে হচ্ছে যেন আগুন ঝরছে, এরকম একটা পরিস্থিতির কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট বলেছে, এমনই দিনে দ্বীপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল, পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন 4-5 তাহার জ্বর থামিয়াছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রচণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে। অর্থাৎ তার মেয়ের নাম ছিল আমিনা, অর্থাৎ গফুর যে ছিল সেই গফুরের মেয়ের নাম ছিল আমিনা, এবং আমিনা বলল যে গফুর আমিনাকে বলল ভাত হয়েছে রে মা। অর্থাৎ গফুর কিন্তু দিনমজুরি খাটে না। গফুর যেভাবে মাঠে চাষবাস করে পরিশ্রম করে কিন্তু দিন মজুর কিন্তু সে খাটে না, কিন্তু শরীর সুস্থ হওয়ার আমরা দেখেছি লাস্ট যে পার্টটা অর্থাৎ পার্ট নাম্বার 2তে যেখানে গফুরের শরীর অসুস্থ ছিল, কিন্তু এখানে কয়েকদিন হলে গফুরের শরীরটা সুস্থ হয়েছে, কিন্তু সেই সময় সে কিন্তু কাজের সন্ধানে বেরিয়েছে। অর্থাৎ তার যা অভাব অনটন সেই অনটন দূর করতে গেলে এখন কিছু অন্ততপক্ষে পয়সা
প্রয়োজন কিন্তু রয়েছে। মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল, হয়েছে ভাত? কি বললি? হয়নি? কেন শুনি? বলছে কেন হয়নি? বলছে চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? যে চাল নেই সকালে আমাকে কেন বলিসনি? গফুর জিজ্ঞেস করছে। বলছে তোমাকে রাত্রিরে যে বলেছিল। গফুর মুখ ভ্যাংচাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া গেল, রাত্রিরে যে বলেছিলুম। ব্যাপারটা এরকম হয় না যে মুখ ভ্যাঙানো, অর্থাৎ বাবা হয়ে রাত্রিরে যে বলেছিলুম, বড় একদম কথা বলছে। রাত্রিরে বললে কারু মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক আর না খাক, বুড়ো মেয়ে 4 বার 5 বার করে ভাত গিলবি। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে বাইরে দেব। মানে বাইরে যাব কেন বলছে? কুলুপ বন্ধ করে, মানে চালটাকে আটকে তালা মেরে রাখবে। দে 1 ঘটি জল দে, তেষ্টায় আমার বুক ফেটে গেল। বল, তাও নেই। আমি না তেমনি আধমুখে দাঁড়াইয়া রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল, মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? এত লোকে মরে, তুই মরিস নে? অর্থাৎ অভাব অনটনের জ্বালায় বাবা কিন্তু এই কথাগুলো তার মেয়েকে বলছে। একটা বাবা কখনোই তার মেয়েকে বলতে পারে না তুই মরগে, কিন্তু তার কষ্ট, বুক ফেটে যাচ্ছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে গফুর কিন্তু তার মেয়েকে বলেছিল যে এত কেউ মরে, তুই মরিস নে? মেয়ে কথাটি কহিল না। মাটির শূন্য কলসিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিধিল। মা মরা এই মেয়েটিকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে। তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটির কোনো দোষ নাই। সেও জানতো যে এই মেয়েটির কোনো দোষ নেই। বলছে ক্ষেতের সামান্য ধান কাটিয়া, মানে ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জুটে না। কোনোদিন একবেলা, কোনোদিন বা তাহাও নয়, দিনে 5-6 বার ভাত খাওয়াতো। মানে ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যে, এবং পিপাসার জল না থাকার হেতুও তাহার অবিদিত নয়। মানে কেন বাড়িতে জল নেই এই কথাটাও জানে। বলছে গ্রামে যে 2-3টা পুষ্করিণী বা পুকুর আছে তাহা একেবারে শুষ্ক, শুকিয়ে গেছে। শিবচরণ বাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে কিন্তু পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে তেমন যেমন কারাকারি তেমনই ভিড়। এবার জলের জন্য কারাকারি মারামারি লেগে যায় সেখানে। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না। এবার যেহেতু গফুররা মুসলমান, সেহেতু মুসলমান বলে ওই পুকুর থেকে জল নেবে সেটাও কিন্তু কেউ দেয় না তাকে যে কাছে ঘেঁষতে। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কারাকারির মাঝখানে কেহ মেহেকে তাহার কৃপা করিবার অবসর পর্যন্ত পায় নাই। এমনই কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয়ই বুঝিয়া তাহার নিজের চোখেও জল ভরিয়া আসিল। এমনই সময় জমিদারের পিয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করিয়া ডাকিল, গফরা ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বলছে বাবু মশাই ডাকছেন, আয়। বলছে বাবু মশাই ডাকতেছে, চল। গফুর কহিল, আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। বলছে এত বড় স্পর্ধা? পিয়াদার সহ্য হইল না। সে কুৎসিত একটা সম্বোধন করিয়া কহিল, বাবুর হুকুম, জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইয়া আত্মবিস্মৃত হইল। সেও একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কেউ কারো গোলাম নয়, খাজনা দিয়ে বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদের কারণ। রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছয় না, না হইলে
তাহার মুখের অন্ন ও চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই, কিন্তু ঘণ্টা খানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার অত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে, অর্থাৎ গরুটাও বেরিয়ে পড়েছিল, এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এইরূপ ঘটনায় প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়াই তাহাকে মাপ করা হইয়াছিল পূর্বের মতো। এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে। প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণবাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই। সেখানে সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুঝিয়া সহিয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনে ছিল না, কিন্তু বুকের ভেতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না, গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙ্গলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার ওপর সজোরে আঘাত করিল। এবার লাঙ্গলের যে মুখটা ছিল সেই মুখটা দিয়ে মহেশ গরুটার মাথার মধ্যে বিম করে একটা মারল বাড়ি। একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল সেই মহেশের। বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যতদূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া বলিল, কি করলে বাবা, আমাদের মহেশ যে মরে গেল। সেই গরুটাকে মেরে ফেলল গফুর নড়িল না, জবাব দিল না, শুধু বলছে নির্নিমেষ চক্ষে আর একজোড়া নিমেষহীন গভীর কালো চক্ষের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। সেই গরুটার দিকে তাকিয়ে সে কিন্তু পাথরের মতো নিশ্চল হয়েছিল। ঘণ্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাসে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। পাড়ার লোকে কহিল, তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রায়শ্চিত্তের খরচ জোগাতে, এবার তোকে না হয় ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথারও উত্তর দিল না, দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমিনা চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর কহিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছে। গফুর কহিল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতলের পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে আমার মহেশের প্রাচিত্তির হবে। অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। এই গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকাইয়া দাঁড়াইয়া সহসা হুহু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। তো এখানেই আমাদের সমাপ্ত মহেশ গল্পটা। অর্থাৎ সেই মহেশ না খেতে পেয়ে দিনে দিনে মরছে, যার জন্য গফুর কিন্তু সেই কষ্টটা সহ্য করতে পারেনি, যার জন্য লাঙল দিয়ে গরুটার মাথার মধ্যে বাড়ি মেরে
তাকে মেরে ফেলেছিল গফুর এবং শেষ মুহূর্তে সে কিন্তু সেই গ্রাম ত্যাগ করে বহু দূরে চলে গিয়েছিল। তো এই ছিল মহেশ গল্পের শেষ, যেখানে আমরা একটা সারমর্ম বুঝলাম। এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করো পরবর্তী কোনো টপিক নিয়ে। সেই বিষয়গুলো আলোচনা হয়ে গেলে তোমাদের সঙ্গে আলোচনা করো প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে। ধীরে ধীরে আসবে আমাদের ক্লাসগুলো এবং প্লেলিস্ট বানানো থাকবে। তোমরা অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।